ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের থেকে আমরা আলোচনা করছিলাম পলিমার। আগের ক্লাসে খুব অল্প একটু জেনে এসেছি পলিমারের প্রাথমিক ধারণা সম্পর্কে, অর্থাৎ সূচনা বলা যায়। আজকে দেখো আমরা শুরু করছি পলিমারের শ্রেণীবিন্যাস, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ পলিমার। এখন দেখো পলিমারের শ্রেণীবিন্যাস আমরা কিভাবে করতে পারি। বলছে পলিমারের শ্রেণীবিভাগ অনেক কিছুর উপর ভিত্তি করে এদের শ্রেণীবিভাগ করা হয়। কী রকম? একটা হচ্ছে তার উৎসের উপর ভিত্তি করে করা হয়, আর একটা কী হয়, তাদেরকে কিভাবে প্রস্তুত করা, অর্থাৎ কীভাবে মনোমারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিমার উৎপন্ন হচ্ছে তার উপরে ভিত্তি করে করা হয়। তৃতীয় নম্বর কি হচ্ছে, পলিমার যে শৃঙ্খল সেই শৃঙ্খলের প্রকৃতির উপরে ভিত্তি করে করা হয়। চতুর্থ নম্বর কি হচ্ছে, পলিমার শৃঙ্খলে যেগুলো যে থাকে, অর্থাৎ পলিমার শৃঙ্খলগুলির আন্তঃনবিক আকর্ষণ বলের উপর ভিত্তি করে করা হয়। আর পলিমার শৃঙ্খলের গঠনের উপরে, অর্থাৎ কীরূপ মনোমার দ্বারা পলিমার গঠন হচ্ছে সেই তার উপরে ভিত্তি করে এদের শ্রেণীবিন্যাস করা হয়। সেই জন্য 5টি প্যারামিটারের উপর ভিত্তি করে পলিমারের শ্রেণীবিন্যাস করা হয়। আমরা ধীরে ধীরে একটা করে আলোচনা করব। আজকে আসছি দেখো আমরা, বা প্রথমে আসছি দেখো আমরা তোমার উৎসের উপর ভিত্তি করে। অর্থাৎ দেখো উৎসের উপর, অর্থাৎ কোথা থেকে আমরা পলিমারগুলোকে পাই বা তাদের উৎস কোথায়, তার উপরে ভিত্তি করে পলিমার 3 প্রকারের। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার বা ন্যাচারাল পলিমার, দ্বিতীয় হচ্ছে দেখো কৃত্রিম পলিমার, যেটাকে আমরা সিনথেটিক পলিমার বলছি। তৃতীয় হচ্ছে কি অর্ধকৃত্রিম পলিমার বা সেমি সিনথেটিক পলিমার। তাহলে দেখো এদের নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে প্রাকৃতিক পলিমার, যেটা তোমার কি আছে, যার উৎস তোমার কি আছে, অর্থাৎ প্রকৃতি থেকে পাওয়া যায়। প্রকৃতি থেকে পাওয়া যায়, প্রকৃতি থেকে পাওয়া যায়। এটা অবশ্যই কোনো লিভিং এলিমেন্ট থেকে হবে, অর্থাৎ কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে এই জাতীয় পলিমারগুলোকে পাই। যেমন ধর আমি পরপর উদাহরণগুলো দিচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। যেমন 1 নম্বর উদাহরণে আমরা বলতে পারি কি হচ্ছে স্টার্চ। স্টার্চ এটা কি? এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। গ্লুকোজের পলিমার, অর্থাৎ অসংখ্য আলফা ডি গ্লুকোজ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে পলিমার গঠন করে সেটা হচ্ছে তোমার কি আছে, স্টার্চ। যারা তোমার কি আছে, তোমার আলফা গ্লাইকোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই গ্লাইকোজেন বলছি, আলফা গ্লাইকোসাইড বন্ধন দ্বারা। আলফা গ্লাইকোসাইড বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এইরূপ গঠন করে স্টার্চ। তোমরা জানো বিভিন্ন ক্ষেত্রে তোমার কি আছে, আমাদের প্রাকৃতিক যে খাবারের উৎসগুলো, অর্থাৎ গাছের যে খাবারগুলো তোমার স্টার্চ রূপে সঞ্চিত থাকে, সেটা আলু বা বিভিন্ন কন্দমূল, ধান, গম, যব ইত্যাদির মধ্যে সঞ্চিত থাকে স্টার্চ। দ্বিতীয় আমরা বলতে পারি দেখো সেলুলোজ। সেলুলোজ এটা কি? এটা বিটা ডি গ্লুকোজের পলিমার। বিটা ডি গ্লুকোজের পলিমার। এটা যেমন আলফা গ্লাইকোসাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটা বিটা গ্লাইকোসাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। সেলুলোজ জানো তোমরা, উদ্ভিদের কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ। তারপরে দেখো তৃতীয় আসছি প্রোটিন। প্রোটিন যেটা জীবদেহের গঠনের মূল একক, প্রোটিন। এটা তোমার কি আছে, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এছাড়াও দেখো আমরা কি বলতে পারি, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড যারা নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের পলিমার। এছাড়াও এটা গেল এক ধরনের উৎস। এছাড়াও দেখো আমরা সরাসরি এরকম যে পলিমার ব্যবহার করি, প্রাকৃতিক রাবার। প্রাকৃতিক রাবার যেটা আমরা রাবার গাছ থেকে পাই, যেটা নিওপিনের পলিমার। নিওপিনের পলিমার। তাহলে এইগুলো দেখো সব প্রাকৃতিক উৎস থেকে যেগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক পলিমার। এরপরে আসছি দেখো তোমার কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমার যেটা তোমরা কি হচ্ছে, হয় আমরা পরীক্ষাগারে
অথবা তোমার কি আছে শিল্পক্ষেত্রে, শিল্পক্ষেত্রে প্রস্তুত করা হয়, প্রস্তুত করা হয় যে পলিমারগুলোকে। যেমন ধরো এই যে তোমার কি আছে পলিথিন, বা তোমার কি হচ্ছে পলিথিন বা পিভিসি ইত্যাদি, এগুলো সর্বদাই তোমার কি আছে আমরা শিল্পক্ষেত্রে বা পলিথিনে এই বলছি শিল্পক্ষেত্রে বা পরীক্ষাগারে এগুলোকে আমরা প্রস্তুত করি। অর্ধকৃত্রিম পলিমার কি আছে, অর্থাৎ অর্ধকৃত্রিম পলিমার হচ্ছে কোনো প্রাকৃতিক পলিমারকে, অর্থাৎ প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত কোনো একটা পলিমার যেগুলো আমাদের ব্যবহারের ক্ষেত্রে তোমার কি আছে তুলনামূলকভাবে কম উপযোগী, তাকে আরও উপযোগী বা সুউপযোগী করার জন্য তাকে আরও মডিফিকেশান করে বা পরিবর্তন করে অন্য একটি রূপে দেওয়া হয়। যেমন তোমার কি হচ্ছে ভলকানাইজ রাবার, ভলকানাইজ রাবার, সাধারণ রাবার অর্থাৎ প্রাকৃতিক যে রাবার, এই রাবারের সঙ্গে সালফার মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় ভলকানাইজ রাবার প্রক্রিয়া রাবার তৈরি করা হয়। বা তোমার কি আছে সেলুলোজ ডাইঅ্যাসিটেট, আরেকটা হচ্ছে সেলুলোজ, সেলুলোজ ডাইঅ্যাসিটেট। সেলুলোজ ডাইঅ্যাসিটেট অর্থাৎ সেলুলোজের সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়ায় সেলুলোজ ডাইঅ্যাসিটেট প্রস্তুত করা হয়। তাহলে সেলুলোজ দেখো একটা প্রাকৃতিক রাবার, তাকে আরও মডিফিকেশান করে তোমার কি আছে সেলুলোজ ডাইঅ্যাসিটেট প্রস্তুত করা হচ্ছে। এইগুলো হচ্ছে তোমার কি আছে অর্ধকৃত্রিম পলিমার বা সেমি সিনথেটিক পলিমার। তাহলে এখানে দেখো আমরা উৎসের ওপর ভিত্তি করে পলিমারগুলো শ্রেণীবিভাগ করলাম। এরপরে আমরা আসছি দেখো পলিমারাইজেশন পদ্ধতির উপর নির্ভর করে পলিমারের শ্রেণীবিভাগ। অর্থাৎ পলিমারাইজেশন পদ্ধতিটা কি, যে প্রক্রিয়ায় আমরা পলিমার প্রস্তুত করি সেই প্রক্রিয়াকে বলছি আমরা পলিমারাইজেশন। যেমন ধরো ইথিলিনকে যে প্রক্রিয়ায় তোমার কি আছে পলিথিনে পরিণত করা হবে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো পলিমারাইজেশন পদ্ধতি। এখন পলিমারাইজেশন পদ্ধতি অর্থাৎ মনোমারগুলো পরস্পরের সঙ্গে কীভাবে বা কী প্রক্রিয়ায় যুক্ত হয় এর উপরে নির্ভর করে আমরা পলিমারকে দুটো শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে দ্রুত পলিমার বা অ্যাডিশন পলিমার, একটা হচ্ছে সংঘনন বা কনডেন্স পলিমার। এখন দেখো দ্রুত পলিমার, এই দ্রুত পলিমার আমরা একে কাকে বলবো, বলছি দেখো যেখানে মনোমার এককগুলি অর্থাৎ মনোমার এককগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিমার শৃঙ্খল গঠন করে। পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, আচ্ছা যুক্ত হয়ে আরেকটা কথা যুক্ত করে দিচ্ছি, সরাসরি যুক্ত হয়ে পলিমার শৃঙ্খল গঠন করে, হয়েছে পলিমার শৃঙ্খল গঠন করে, তাকে বলবো তোমার কি আছে মনোমার তোমার দ্রুত পলিমার। এখানে দেখবে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকছে, এখানে সরাসরি যুক্ত হয়, কোনো ক্ষুদ্র অণু অপসারিত হয় না। এইটা ভালো করে মনে রাখবে, কোনো ক্ষুদ্র অণু অপসারিত হয় না, কোনো ক্ষুদ্র অণু অপসারিত হয় না। কনডেন্স পলিমার কাকে বলবো, এখানে দেখো মনোমার এককগুলো যুক্ত হয়, তবে মনোমার এককগুলো এক্ষেত্রে কি হচ্ছে প্রধানত কার্যকারী মূলকযুক্ত মনোমার, অর্থাৎ কার্যকারী গ্রুপযুক্ত মনোমার এককগুলি যুক্ত হয়ে পলিমার গঠন করে এবং ক্ষুদ্র অণু অপসারিত হয়। কখন? ওই পলিমারাইজেশন গঠনের সময় অপসারিত হয়। তাহলে এখানে দেখো মনোমার এককগুলি কার্যকারী মূলকযুক্ত, এখানে কিন্তু সেরকম কিছু বলিনি। এখানে দেখো মনোমার এককগুলি সাধারণত তোমার কি হয় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত, অর্থাৎ তোমার কি বলা যেতে পারে মনোমার গুলি
দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত হয়। যেমন দেখো আমরা উদাহরণ পলিথিনের উদাহরণটাই দিই, কারণ ওই উদাহরণটাই দেখবে তোমাদের দিয়েছিলাম, যে দুটো উদাহরণ ওগুলি আমরা বারবার ব্যবহার করব বিভিন্ন ক্ষেত্রে। ইথিলিন, এন সংখ্যক ইথিলিন অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে পলিথিন উৎপন্ন হয়েছে। এখানে দেখো মনোমার ইথিলিনগুলি সরাসরি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে পলিথিন গঠন করেছে, পলিথিন গঠন করেছে। এখানে দেখো কোনো ক্ষুদ্র অণু, যে কোনো ক্ষুদ্র অণু, সাধারণত ক্ষুদ্র অণুগুলো কী হয়, হয় জল অথবা HCl অথবা অ্যামোনিয়া, এই প্রকারের কোনো ক্ষুদ্র অণু এক্ষেত্রে অপসারিত হয়নি। এখানে দেখো সংঘনন বা কনডেন্স পলিমারের ক্ষেত্রে দেখো ইথিলিন গ্লাইকল অর্থাৎ ইথিলিন গ্লাইকল এবং টেরিথেলিক অ্যাসিড, এখানে দেখো এটা ইথিলিন গ্লাইকল টেরিথেলিক অ্যাসিড। এদের ক্ষেত্রে দেখো কার্যকারীমূলক, এর ক্ষেত্রে কার্যকারীমূলক OH, এর ক্ষেত্রে কার্যকারীমূলক কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এদের ক্ষেত্রে কি হয়, এই যে এর অ্যালকোহল থেকে H এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH যুক্ত হয়ে জলের অনুরূপে অপসারিত হয়, এটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। তাহলে দেখো এখানে যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয় তাহলে কি হবে, আমি শুধু এই ইউনিটটা আগে লিখছি, কি হবে, OCO। এইটা এর সঙ্গে এদিকে কি ছিল দেখো CH2, এখানেও দেখো OH, তাহলে এর হাইড্রোজেনটাও তাই করবে, তাহলে শুধু ওটা থাকবে। এখানে দেখো এই কার্বনটা, তাহলে তার সঙ্গে কি যুক্ত আছে C6H4, আবার কি CO, এই OHও বেরিয়ে যাবে, এটা থাকবে, অর্থাৎ এই এখানেও N সংখ্যক, এটার ক্ষেত্রেও কত N সংখ্যক। তাহলে এইখানে যখন ভিন্ন প্রকারের কার্যকারীমূলকযুক্ত মনোমারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন ক্ষুদ্র অণু অপসারিত হয়, হয়ে যে পলিমার উৎপন্ন করে তাকে তোমার কী হচ্ছে, আমরা বলছি কনডেন্স পলিমার বা সংঘনন পলিমার। আর যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত মনোমারগুলি তোমার কি হয়, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিমার উৎপন্ন করে। যেমন ধরো এক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, আমাদের সচরাচর সবথেকে কমন যে আরও একটা উদাহরণ আছে, CH2 ডবল বন্ধন CHCl, ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, N সংখ্যক ভিনাইল ক্লোরাইড অণু। তাহলে এখানে দেখো এই ডাবল বন্ধন ইউনিটটা পরস্পরের সঙ্গে যুক্ত হবে, তাহলে কি হবে CH2 CH ক্লোরিন নিচে, এই ইউনিট অসংখ্য N সংখ্যক যুক্ত হয়ে তোমার কি হবে PVC উৎপন্ন করবে। তাহলে এখানেও দেখো ডবল বন্ধন এককযুক্ত মনোমার, ফলে সরাসরি যুক্ত হয়েছে, কোনো অণু বা ক্ষুদ্র অংশ অপসারিত হয়নি, অর্থাৎ এরা হচ্ছে যুত পলিমার, ওগুলো হচ্ছে তোমার কনডেন্স বা সংঘনন পলিমার। এরপর আমরা আসছি দেখো পলিমার শৃঙ্খলের গঠনের ভিত্তিতে পলিমারের শ্রেণীবিভাগ, অর্থাৎ মনোমার থেকে মনোমারগুলো যে ক্রমিক পর্যায়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে পলিমার গঠন করে। এই পলিমার গঠনের ক্ষেত্রে পলিমারের শৃঙ্খল কীরূপ গঠন হয় তার উপরে ভিত্তি করে দেখো পলিমারকে আমরা 3 প্রকারে ভাগ করেছি। একটা হচ্ছে শৃঙ্খল, বা এটাকে শৃঙ্খল বলে না বলে আরেকটা ভালো হতো যে সরল শৃঙ্খল বা চেন পলিমার, শাখাযুক্ত বা ব্রাঞ্চ পলিমার, আর একটা জালক বা নেটওয়ার্ক পলিমার। এখন দেখো আগে আমি ছবিটা এঁকে দিই, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এই দেখো পলিমার শৃঙ্খল, এই শাখাযুক্ত পলিমার কি হবে, এই শাখাযুক্ত পলিমার জালক আকার কি হবে, জালক পলিমার বা নেটওয়ার্ক পলিমার। যার এরকম আড়াআড়ি বন্ধন দ্বারা যুক্ত থাকবে।
তাহলে ছবিটা দেখে তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এই পলিমারগুলি কী রূপে হবে। এইখানে দেখো, এখানে তাহলে আমরা কি বলতে পারি যে এখানে মনোমার অণুগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি করে, সরল শৃঙ্খল গঠন করে। তাহলে এখানে সরল শৃঙ্খল গঠন করে। সরল শৃঙ্খল গঠন করে। এইখানে দেখো, এই সরল শৃঙ্খল গঠন করার কারণে এই রকম শৃঙ্খলগুলি পরস্পরের খুব কাছাকাছি থাকে। এই কাছাকাছি শৃঙ্খলগুলি কাছাকাছি থাকার জন্য এদের ক্ষেত্রে তোমার কী হয়, ঘনত্ব খুব বেশি হয়। ঘনত্ব বেশি। এই ঘনত্ব বেশি হলেই পলিমারের অন্য ধর্মগুলো এই ঘনত্বের উপর নির্ভর করে। ঘনত্ব বেশি হলেই এদের ক্ষেত্রে কি হবে, তোমার বয়েলিং পয়েন্ট বা টান শক্তি, বা তোমার কি হচ্ছে, হ্যাঁ টান শক্তি বা ভার বহনের ক্ষমতা ইত্যাদি কি হবে, বেশি হবে। এইখানে দেখো শাখা শৃঙ্খল যুক্ত থাকার কারণে এইখানে এই শৃঙ্খলগুলো পরস্পরের খুব কাছাকাছি আসতে পারবে না, অর্থাৎ পরস্পর থেকে এইরূপ শৃঙ্খলগুলো পরস্পর থেকে দূরে থাকবে। ফলে এক্ষেত্রে তোমার কি হচ্ছে, ঘনত্ব কম হবে। ঘনত্ব কম, সাধারণত ঘনত্ব কম যেগুলো তোমাদের দেখবে বলা হয় তোমার কি আছে, কম ঘনত্বের পলিথিন। কম ঘনত্বের পলিথিন এগুলো তাহলে তোমার কী হবে, বেশি ঘনত্বের পলিথিন। এর উদাহরণ কি হবে, বেশি ঘনত্বের পলিথিন। তাহলে এদের ঘনত্ব কম হওয়ার জন্য এদের ক্ষেত্রে তোমার কি হবে, বয়েলিং পয়েন্ট বা টান শক্তি কম হবে। এইখানে দেখো তোমার পলিমার শৃঙ্খলগুলি কি হয়, আড়াআড়ি বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ পলিমার শৃঙ্খলগুলি আড়াআড়ি বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই আড়াআড়ি বন্ধন দ্বারা যুক্ত থাকার জন্য এরা খুব রিজিড বা দৃঢ় হয়। দৃঢ়, যেমন একটা উদাহরণ দেখো, ফেনল ফর্মালডিহাইড রেজিন। ফেনল ফর্মালডিহাইড রেজিন এগুলো খুব দৃঢ়। সাধারণত দেখবে ইলেকট্রিক অন্তরূপে, অর্থাৎ বোর্ডে আমরা যে সমস্ত সুইচ ফিউজ এদের যে তোমার যেগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত ফেনল ফর্মালডিহাইড রেজিন দ্বারা প্রস্তুত। এরা খুব দৃঢ় হয়। দৃঢ় হলে এদের ক্ষেত্রে তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অধিক হবে। তাহলে যেগুলো সম্পূর্ণরূপে সরল শৃঙ্খল দ্বারা যুক্ত থাকে তাহলে সরল শৃঙ্খল পলিমার। এই জাতীয় পলিমারগুলোর ক্ষেত্রে দেখবে সাধারণত কোন প্রকার পলিমারগুলো হবে, যেটা দ্রুত পলিমার যেগুলো সেই প্রকার পলিমারগুলো এই জাতীয় পলিমার গঠন করবে। আর অপরপক্ষে এখানে দেখবে কার্যকারী মূলক ঘটিত যে যৌগগুলো পলিমার যখন গঠন করছে, বা তোমার কোনো প্রাকৃতিক যখন কোনো পলিমারকে তোমার সেমি সিনথেটিক পলিমারে রূপান্তরিত করছি, তখন এই জাতীয় পলিমার উৎপন্ন হয়, যেমন ভলকানাইজ রাবার। তাহলে এটা বোঝা গেছে। পরের শ্রেণীবিভাগটা আসছি। দেখো, পলিমার শৃঙ্খলগুলির আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর নির্ভর করে পলিমারের শ্রেণীবিভাগ। অর্থাৎ এই শ্রেণীবিভাগটার উপরে পলিমারের ধর্ম নির্ভর করে। পলিমারের ধর্ম বলতে কী ধর্ম, সাধারণত টান শক্তি, স্থিতিস্থাপকতা, দৃঢ়তা ইত্যাদি এই ধর্মগুলো নির্ভর করে পলিমার শৃঙ্খলগুলির আন্তঃআণবিক আকর্ষণ বলের উপরে। এখন দেখো পলিমার শৃঙ্খলগুলিতে কীরূপ আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। বলছে পলিমার শৃঙ্খলগুলিতে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে প্রধানত সাধারণত দুই প্রকারের আন্তঃআণবিক আকর্ষণ থাকে ভিন্ন শৃঙ্খলের ক্ষেত্রে। কীরকম, সাধারণত যেগুলো সরল হাইড্রোকার্বন দ্বারা গঠিত পলিমার, এই জাতীয় পলিমার অর্থাৎ সরল হাইড্রোকার্বন দ্বারা তোমরা এখানে পেয়েছো দেখো পলিইথিলিন, বা আমরা উদাহরণ দিতে পারতাম পলিপ্রোপিলিন ইত্যাদি। এদের ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে পলিমারগুলি সরল হাইড্রোকার্বন শৃঙ্খল দ্বারা গঠিত। এদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল থাকে, যে আকর্ষণ বলটা অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির। অপেক্ষাকৃত দেখো যাদের ক্ষেত্রে তোমার কার্যকারী মূলক দ্বারা গঠিত পলিমার, তোমরা ইতিমধ্যে জেনে এসছো, আমরা একটা উদাহরণ দেখিয়েছি
পলিথিন টেরিথ্যালেট। বা এর ক্ষেত্রে যদি পলিমারিক শৃঙ্খলে কোনো পোলার গ্রুপ উপস্থিত থাকে তাহলে তাদের ক্ষেত্রে তোমার কি হয়, হয় ডাইপোল ডাইপোল আকর্ষণ বল অথবা তোমার কি আছে হাইড্রোজেন বন্ধন দ্বারা আকর্ষণ বল কাজ করে। তাহলে তাদের ক্ষেত্রে আকর্ষণ বল অপেক্ষাকৃত দৃঢ় হবে। এই আকর্ষণ বলের ওপর ভিত্তি করে আমরা পলিমারগুলোকে কি হয়েছে 4 প্রকারের শ্রেণীবিভাগ করি। কি কি? স্থিতিস্থাপক পলিমার, তন্তু বা ফাইবার, থার্মোপ্লাস্টিক পলিমার, থার্মোসেটিং পলিমার। এখানে দেখো স্থিতিস্থাপক পলিমার, স্থিতিস্থাপক পলিমার বা ইলাস্টোমারগুলো কোনগুলো? ইলাস্টোমার হচ্ছে যে সমস্ত পলিমারগুলোকে তোমার কি আছে বল প্রয়োগ করলে বা পীড়ন প্রয়োগ করলে তাদের বিকৃতি ঘটে, আবার পীড়ন অপসারিত করলে পূর্বের অবস্থায় ফিরে চলে আসে। এই জাতীয় পলিমারগুলোকে আমরা বলবো কি হচ্ছে স্থিতিস্থাপক পলিমার। যেমন দেখো তোমরা খুব সহজ উদাহরণ দেখেছো, এর ক্ষেত্রে সব থেকে যেটা কমন ব্যবহার করো প্রাকৃতিক রাবার। প্রাকৃতিক রাবার হয়েছে, প্রাকৃতিক রাবার। তোমরা রাবারকে দেখেছো বল প্রয়োগ করলে তার বিকৃতি ঘটে, আবার তোমার কি হচ্ছে তোমার বল অপসারিত করলে তার পূর্বের অবস্থায় ফিরে চলে আসে। এদের ক্ষেত্রে কি থাকে? দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল দ্বারা থাকে। অর্থাৎ এই জাতীয় পলিমারগুলোর ক্ষেত্রে আকর্ষণ বল কি থাকে? ভ্যান ডার ওয়াল। ভ্যান ডার ওয়াল আকর্ষণ। আকর্ষণ। এখন দেখো এদের ক্ষেত্রে কি হয়, এই জাতীয় পলিমারগুলোর ক্ষেত্রে পলিমার শৃঙ্খলগুলো কি হয় খানিকটা কুণ্ডলী আকৃতিতে থাকে। অর্থাৎ দীর্ঘ পলিমার শৃঙ্খলগুলি একটা কুণ্ডলী আকৃতির গঠন থাকে। ফলে তাদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, যখন আমরা বাইরে থেকে বাহ্যিক পীড়ন বা বল প্রয়োগ করছি তখন কুণ্ডলীগুলো তোমার তাদের যে বিকৃতি ঘটে, ক্ষেত্রে কি হয় কুণ্ডলীগুলো সম্প্রসারিত হয়ে যায়, আবার যখন বল সরিয়ে নিই আবার তার পূর্বের কুণ্ডলীকৃত আকৃতিতে ফিরে চলে আসে। এই কারণে এই জাতীয় পলিমারগুলোর ক্ষেত্রে অর্থাৎ পীড়ন প্রয়োগ করলে বিকৃতি ঘটে, আবার পূর্বের অবস্থায় ফিরে চলে আসতে পারে। অপেক্ষাকৃত দেখো তন্তু যেগুলো, এদের ক্ষেত্রে তন্তু বা ফাইবার, এদের ক্ষেত্রে উদাহরণগুলো আগে দেখো তাহলে সহজে বুঝবে। এদের ক্ষেত্রে উদাহরণ দেখো তোমার কি আছে নাইলন বা তোমার তুলো, পাট ইত্যাদি। এই জাতীয় পলিমারগুলোর ক্ষেত্রে দেখবে এই জাতীয় পলিমারগুলোর আন্তঃনবিক আকর্ষণ বল অনেকটা তোমার কি হয় বেশি হয়। এদের ক্ষেত্রে সাধারণত ডাইপোলার বা হাইড্রোজেন বন্ধন ক্রিয়া করে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন বা ডাইপোলার আকর্ষণ বল ক্রিয়া করে। এবং এদের ক্ষেত্রে দেখবে পলিমার তন্তুগুলোর দীর্ঘ অর্থাৎ দৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি হয় এবং দৈর্ঘ্য এবং ব্যাসের অনুপাতও এদের ক্ষেত্রে সেই কারণে বেশি হয়। এই জাতীয় পলিমারগুলোর ক্ষেত্রে টান শক্তিও খুব বেশি হয়। পরেরটা আসছি দেখো থার্মোপ্লাস্টিক পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার সাধারণত প্লাস্টিক রূপে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার। এই পলিমারগুলোর ক্ষেত্রে দেখো এদের ক্ষেত্রে আকর্ষণ বলের থেকে এদের গঠনটা অধিক কার্যকারী। এরা প্রধানত সরল শৃঙ্খল গঠনে থাকে। কেন বলছি সেটাও বলছি। এদের গঠন সাধারণত কীরকম হয়? সরল শৃঙ্খল। সরল শৃঙ্খল, কোনো কোনো ক্ষেত্রে ব্রাঞ্চ থাকলেও ছোট ব্রাঞ্চ থাকে। এদের বৈশিষ্ট্য কি? থার্মোপ্লাস্টিক পলিমারগুলোর বৈশিষ্ট্য কি? থার্মোপ্লাস্টিক পলিমারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদের তাপ প্রয়োগ করলে এরা নমনীয় হয় বা গলে তরলেও পরিণত হতে পারে, আবার তাপ অপসারিত করলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, আবার তাপ প্রয়োগ করলে নমনীয় হয়, আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এবং এই প্রক্রিয়াগুলো বারবার হতে হয়। যেমন ধরো আমরা যে পিভিসি পাইপ ব্যবহার করি বা যে প্লাস্টিকের বালতি মগ ব্যবহার করি এগুলোর ক্ষেত্রে এই ধর্মগুলো দেখা যায়। তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবে, এই যে তাপ প্রয়োগ করলে নমনীয় হচ্ছে বা আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে, এটা যে অনন্তকাল এরকম অর্থাৎ অনন্তকাল অসংখ্যবার এটা ঘটবে তা নয়। তার ধর্মের একটা পরিবর্তন ঘটলে এই ব্যাপারটা অনেকটা রিজিট হয়ে যায়। তাহলে সাধারণত আমরা কি বলবো, এই যে এদেরকে তাপ প্রয়োগ করলে নমনীয় হয়, আবার তাপ অপসারিত করলে বা ঠান্ডা করলে পূর্বের অবস্থায় ফিরে আসে এবং এই প্রক্রিয়াটা আমরা বারবার করতে থাকি। হয়েছে? এই প্রকার পলিমারগুলোকে বলবো তোমার কি আছে আমরা থার্মোপ্লাস্টিক পলিমার, যেগুলো আমরা তোমার কি বলতে পারি সহজ উদাহরণ হচ্ছে পিভিসি বা পলিস্টাইরিন ইত্যাদি এই জাতীয় পলিমার। আর থার্মোসেটিং পলিমারটা ঠিক এর উল্টোটা। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি হয়, শাখা শৃঙ্খল যুক্ত থাকে।
শাখা শৃঙ্খল যুক্ত থাকে। কেন বলছি দেখো, শাখা এই থার্মোসেটিং পলিমারটা কি বলছে, এদেরকেও তাপ প্রয়োগ করলে নমনীয় হয়, আবার তাপ অপসারিত করলে পূর্বের অবস্থায় ফিরে আসে, পুনরায় তাপ প্রয়োগ করলে আর নমনীয় হয় না। অর্থাৎ এই যে প্রক্রিয়া, একবার তাপ প্রয়োগ করলে নমনীয় হয়, পূর্বের ঠান্ডা করলে আবার পূর্বের অবস্থায় অর্থাৎ শক্ত দৃঢ়তায় ফিরে আসে, কিন্তু পুনরায় তাপ প্রয়োগ করলে আর পূর্বের অবস্থায় ফিরে বা পূর্বের অবস্থায় বলছে আর নমনীয় হয় না। তাহলে এই প্রকার পলিমারগুলোকে বলবো কি হচ্ছে, এদের ক্ষেত্রে থার্মোসেটিং পলিমার। থার্মোসেটিং পলিমার এদের ক্ষেত্রে কি বলেছি, এরা সাধারণত কি হয়, শাখা শৃঙ্খল যুক্ত থাকে। এই শাখা শৃঙ্খল যুক্ত থাকার কারণে কি হয়, যখন তাপ প্রয়োগ করি তখন এই শাখা শৃঙ্খলগুলো পাশের যে শৃঙ্খল তার সঙ্গে বন্ধন গঠন করে একটা জালকাকার বিন্যাস গঠন করে। আর তোমরা দেখেছো আগের ক্ষেত্রেই বলেছি, জালকাকার বিন্যাস হলে তার ক্ষেত্রে তোমার কি হয়, দৃঢ়তা অনেক বেশি হয়, রিজিডিটি অনেক বেশি হয়, সেই জন্যে পুনরায় আর তাপ প্রয়োগ করলে তাকে আর নমনীয় করা যায় না। তাহলে এই যে শ্রেণীবিন্যাসগুলো বললাম, শ্রেণীবিন্যাসগুলো তোমাদের ক্ষেত্রে পরিষ্কার বোঝা গেছে। এরা ইলাস্টোমার অর্থাৎ বিকৃতি ঘটে, পূর্বের অবস্থায় ফিরে আসে। এরা অপেক্ষাকৃত দৃঢ়, এদের হাইড্রোজেন বন্ধন এবং ডাইপোল ডাইপোল বন্ধন থাকে পাট, তুলো, লাইলন ইত্যাদির ক্ষেত্রে, এবং এদের ক্ষেত্রে তোমার পলিমার শৃঙ্খলের দীর্ঘ অনেক বেশি হয় এবং দৈর্ঘ্য ব্যাসার্ধের অনুপাত এদের ক্ষেত্রে 100 থেকে প্রায় 3000-এর মধ্যে হয়। থার্মোপ্লাস্টিক তাপ প্রয়োগ করলে নমনীয় হয়, আবার ঠান্ডা করলে পূর্বের অবস্থায় ফিরে আসে এবং এই প্রক্রিয়াটা বারবার করা যায়। থার্মোসেটিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, তাপ প্রয়োগ করলে নমনীয় হচ্ছে, আবার তাপ অপসারিত করলে পূর্বের অবস্থায় ফিরে আসছে, কিন্তু এই প্রক্রিয়াটা বারবার করা সম্ভব হয় না। বোঝা গেছে? এরপরেরটা আমরা আসছি দেখো আমাদের শেষ শ্রেণীবিন্যাস, অর্থাৎ শৃঙ্খলে মনোমার অণুগুলোর বিন্যাসের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা কি বলেছিলাম প্রথমেই দেখো, যে মনোমার থেকে পলিমার উৎপাদনে কী হবে, মনোমারগুলি ক্রমপর্যায়ে একটার সঙ্গে আরেকটা পরস্পর যুক্ত হয়ে তোমার কি হবে, পলিমার উৎপন্ন হবে। এখন দেখো এই পলিমার উৎপাদনের ক্ষেত্রে মনোমারগুলি কীরূপ হয়, অর্থাৎ মনোমারগুলি কীরকম পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তার উপরে ভিত্তি করে তোমার এখানে আমরা পলিমারগুলোকে দুই প্রকারে ভাগ করছি। একটা তোমার কি হচ্ছে স্বপলিমার বা হোমোপলিমার, আর একটা সহপলিমার বা কোপলিমার। আমি তোমাদের জানা উদাহরণ অর্থাৎ এতক্ষণ আলোচনা করা উদাহরণটাই একটা নিয়েছি দেখো, যেমন ইথিলিন পলিথিন। এখানে দেখো ইথিলিন এবং পলিথিনে তোমার কি আছে, পলিথিনে দেখো এই এক প্রকারের ইউনিটই পরপর যুক্ত হয়ে গঠন হয়েছে। অর্থাৎ এইখানে আমরা বলতে পারি যে এক প্রকারের মনোমার দ্বারা পলিমার গঠিত, এক প্রকারের মনোমার দ্বারাই পলিমার গঠিত। যেমন একটা দেখো, আমরা ইমাজিনারি কল্পনা যদি করি, ধরো এন সংখ্যক এ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এ এ এ এ এ এরকম যদি পলিমার গঠন করে, তাহলে এটা হয়ে গেল তোমার কি আছে, তোমার স্বপলিমার বা হোমোপলিমার। সহপলিমার বা কোপলিমারটা কি, দেখো ভিন্ন প্রকারের, দেখো এটা তোমাদের নামটা মনে আছে, ইথিলিন গ্লাইকল এবং টেরিথেলিক অ্যাসিড, পলিথিন টেরিথেলেট উৎপন্ন করছে। তাহলে এখানে দেখো ভিন্ন প্রকারের মনোমার দ্বারা পলিমার উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলবো, যে তোমার কি আছে, ভিন্ন প্রকারের মনোমার দ্বারা পলিমার গঠিত হয়। যখন এইরূপ গঠিত হয় তাহলে তখন তাকে আমরা বলবো কোপলিমার, অর্থাৎ ভিন্ন মনোমার দ্বারা যখন পলিমার গঠিত হয়। একে যদি আমরা এরকম কাল্পনিক বা ইমাজিনারি গঠন দ্বারা বলি, তাহলে আমরা কি বলবো, যে এন সংখ্যক এ এন সংখ্যক বি যুক্ত হয়ে এ বি এ বি এ বি ইত্যাদি এইরকম অসংখ্য হয়। তাহলে ভিন্ন প্রকারের মনোমার দ্বারা গঠিত পলিমারকে আমরা বলবো কোপলিমার, আর একই প্রকার মনোমার দ্বারা গঠিত আমরাকে বলবো স্বপলিমার। এখন দেখো এই স্বপলিমারের ক্ষেত্রে আমি যদি একদম পলিমারের বেসিক জায়গাতে যাই, দেখো স্বপলিমারের ক্ষেত্রে কি হবে, পলিমারের গঠনমূলক একক এবং পুনরাবৃত্তি একক তোমার কি হবে, একই হবে। এই জিনিসটা ভালো করে মনে রাখবে যে স্বপলিমারের ক্ষেত্রে পলিমারের গঠনমূলক একক এবং পুনরাবৃত্তি একক কি হবে, একই হবে।
আর কোপলিমারের ক্ষেত্রে পলিমারের গঠনমূলক একক এবং পুনরাবৃত্তি একক তোমার কি হবে, ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে পলিমারের শ্রেণীবিভাগটা আমাদের পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে। তোমরাও আশা করা যায় ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধে থাকে তাহলে সেটা আমাকে জানাবে।